আচ্ছা দিয়া, তোমরা গরমকালে কোনো ভ্যাকেশনে যাও না? সেই কবে থেকে গরমকাল পড়ে গেছে, তোমরা তো কোথাও যাওয়ার নামই করছো না। আমি তো বাপের বাড়িতে থাকতে প্রত্যেক বছর আমার বন্ধুদের সঙ্গে সামার ভ্যাকেশনে যেতাম। আমার তো এখনই খুব গোয়া যেতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমারও তো খুব সামার ভ্যাকেশনে যেতে ইচ্ছে করছে জানো। এর আগে আমি বাবা মাকে অনেকবার সামার ভ্যাকেশনে যাওয়ার কথা বলেছি, কেউ তো আমার কথাই শোনে না। আচ্ছা মা, এতদিন তো তুমি আমাকে একা একা বন্ধুদের সঙ্গে সামার ভ্যাকেশনে যেতে দাওনি, কিন্তু এখন তো বৌদি আছে, তাহলে আমি আর বৌদি সামার ভ্যাকেশনে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, আমরা সবাই মিলে বরং একটু দীঘা থেকে ঘুরে আসি। আমাদের বাড়ির সামনে থেকেই তো দীঘা যাওয়ার বাস ছাড়বে। তোমরা যখন এত বায়না করছো, তাহলে আমরা এবার দীঘাতেই সামার ভ্যাকেশন কাটাবো। দীঘা? দীঘাতে কেউ সামার ভ্যাকেশনে যায় নাকি? আমার মনে হয় আমরা গোয়াতে গেলে বেশি ভালো হবে। তুমি বলো দিয়া, গোয়া গেলে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবো। গোয়ার সমুদ্রটা অনেক সুন্দর। তাছাড়া আমরা লোককে বলতে পারবো যে আমরা গোয়াতে সামার ভ্যাকেশনে গিয়েছিলাম। হ্যাঁ মা, বৌদি ঠিক কথাই বলছে। আমরা সবাই এবার গোয়াতেই সামার ভ্যাকেশনে যাব। আজকাল ওসব দীঘা টিঘা কেউ যায় না। চলো বৌদি, আমি আর তুমি শপিং করে আসি। সামার ভ্যাকেশনের জন্য নতুন জামা কাপড়, সানস্ক্রিন, অনেক কিছুই তো কিনতে হবে। বেশ, তাহলে তোর মা আর আমার জন্য গরমে পরবার মতো কিছু ভালো জামা আনিস, যেগুলো আমরা বিচে পরতে পারবো। তবে গোয়া যেতে গেলে তো আবার অনেক খরচা। যাই হোক, তোরা সবাই যখন যাবি বলছিস, আমি আর কি বলতে পারি। এই শুনে ইন্দিরা এবং দিয়া তখনই নিজেদের বিচ আউটফিট কিনতে চলে যায়। তারা টুপি, সানস্ক্রিন আরও অনেক কিছু কিনতে থাকে। এতে করে তাদের অনেক টাকা খরচাও হয়ে যায়। কি ব্যাপার, আমি যে তোদেরকে বলেছিলাম আমার জন্য একটা গরমের স্কার্ট নিয়ে আসিস, কিন্তু তোরা তো দেখছি শুধু নিজেদের জন্যই জামা কাপড় কিনেছিস, আমাদের জন্য তো কিছুই কিনিসনি। দিয়া কিংবা ইন্দিরা কারোর কোনো কথাই পাত্তা দেয় না, কারণ তারা তখন নিজেদের মতো জামা কাপড়, মেকআপ নিয়েই খুশি। কয়েকদিনের মধ্যেই তারা সবাই মিলে গোয়াতে পৌঁছায়। বৌদি চলো, আমরা সমুদ্রে নেমে পড়ি। আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দেবে। দেখো, আমার ছবিগুলো দেখে যেন পাড়া সবার হিংসা হয়, কারণ সবাই দীঘা ঘুরতে গেছে আর আমরা গোয়াতে এসেছি। সেই তো সমুদ্রেই নামবি, তার থেকে তো দীঘা গেলেই বেশি ভালো হতো। শুধু শুধু গোয়াতে এসে অনেক বেশি পয়সা খরচা হয়ে গেল। আমার তো গোয়া আসার একদম ইচ্ছাও ছিল না। সমুদ্র দীঘাতেও যা, গোয়াতেও তাই, একই তো ব্যাপার। যেমন তুমি তেমনি তোমার চয়েস। দীঘার সঙ্গে গোয়ার তুলনা করছো? কোথায় কাশ্মীরের উল আর কোথায় বগলের চুল, যত সব। এখানে দাঁড়িয়ে না থেকে যাও, আমাদের জন্য দুটো ডাব কিনে নিয়ে এসো। আমরা ওই ডাব হাতে করে টুপি পরে আর সানগ্লাস চোখে দিয়ে ছবি তুলবো। এই শুনে পার্থ তখনই ডাব কিনতে চলে যায়। ইন্দিরা এবং দিয়া সুন্দর সুন্দর জামা কাপড় পরে বিচে দাঁড়িয়ে জলের মধ্যে অনেক ছবি তোলে। অন্যদিকে পার্থ এবং তার বাবা মায়ের বিচে পরার মতো ভালো কোনো জামা কাপড় না থাকায় তারা কিছুতেই সমুদ্রে নামতে পারে না। বুঝলি পার্থ, আমরা শুধু তোর বউয়ের জন্য আর বোনের জন্যই সামার ভ্যাকেশনে এসেছি। আমরা তো শুধু পুতুলের মতো এখানে দাঁড়িয়ে আছি, আমাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই। কি মরতে যে এখানে এলাম। এখন কিছু বলার নেই মা, কিছু বলতে গেলেই আমাদেরকে কথা শুনিয়ে দেবে। ওই দেখো, তোমার বৌমা দিয়া দুজনে মিলে আবার গভীর জলের মধ্যে যাচ্ছে। দিয়া, এই দিয়া, তুই তো সাঁতার জানিস না, বেশি জলে যাওয়ার দরকার নেই কিন্তু। এই বলে পার্থ চিৎকার করতে থাকে, কিন্তু ইন্দিরা কিংবা দিয়া কারোর কোনো কথাই পাত্তা দেয় না। তুমি তোমার দাদার কথা বাদ দাও তো, আর একটু বেশি দূরে গেলে ওই ঢেউটার সাথে তোমার ছবিটা ভালো আসবে। তুমি যদি ভালো ছবি তুলতে চাও, তাহলে আরো একটু জলের দিকে যাও, যাও যাও। যার ফলে দিয়া আর কিছুতেই তাল সামলাতে পারে না। সে ভীষণ জোরে চিৎকার করতে শুরু করে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। মা, আমি জলে পড়ে গেছি, এখান থেকে আমি আর পা পাচ্ছি না। মা, আমি ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও। দিয়ার চিৎকার শুনে বেঁচে থাকা কয়েকজন লোক দৌড়ে গিয়ে সাঁতার কেটে দিয়ার কাছে পৌঁছায় আর দিয়াকে উদ্ধার করে নিয়ে আসে। আশেপাশের লোকজন দিয়াকে খুবই বকাবকি করতে শুরু করে। আপনি এত বড় মেয়ে, আপনার কোনো বুদ্ধি নেই? যখন সাঁতার কাটতে পারবেনই না, তখন সমুদ্রে নেমেছেন কেন? আর সমুদ্রের এত গভীরে যাওয়ারই বা কি দরকার ছিল? আর একটু হলেই তো ছবি তোলার জন্য আপনার প্রাণটাই চলে যাচ্ছিল। আমি কি করব? বৌদি তো আমাকে বলল সমুদ্রের আরো দূরে যেতে, তাহলে নাকি ছবি ভালো উঠবে। বৌদি যদি আমাকে এরকম না বলতো, তাহলে আমি কখনোই অতটা দূরে যেতাম না। ছি দিয়া, তুমি কি বলতে চাইছো? আমি ইচ্ছা করে তোমাকে জলে ডোবানোর চেষ্টা করেছি? তুমি তো ভালো ছবি করছিলে,
তাই আমি তোমাকে বলেছিলাম বড় ঢেউয়ের সঙ্গে ছবি তুলতে, কিন্তু তোমার কোনো বুদ্ধি নেই। সামনে একটা বড় ঢেউ আসছিল, তারপরও তুমি সেখানে কি করে দাঁড়িয়ে থাকলে? আমি তোমার মতো বিচ আর দুটো দেখিনি। তুমি যদি আমাকে না বলতে আমি কখনোই সমুদ্রের ভেতরে যেতাম না। এখন আবার সবার সামনে ভালো সাজার নাটক করছো। তোমার জন্য আরেকটু হলে আমি তো মরতেই বসেছিলাম। তোমার ছবি তোলা চক্করে আমি নিজেরই ছবি তুলতে পারলাম না, তার দায় কে নেবে? তুমি নেবে? এভাবে তারা ননদ বৌদি দুজন মিলে প্রচন্ড ঝগড়াঝাটি করতে থাকে। তাদের এরকম কাণ্ড কারখানা দেখে তাদের পরিবারও খুবই রেগে যায়। থাক, হয়েছে, তোরা দুজনেই সমানভাবে দোষী। কেউ আর কাউকে নিয়ে কোনো কথা বলিস না। তোদের সাথে ঘুরতে এসেও বাবা ঝামেলায় পড়লাম। যা, এবার যে যার ঘরে যা। সরোজিনী দেবীর কথা শুনে তখনকার মতো দিয়া এবং ইন্দিরার ঝগড়া থেমে যায়। তখনকার মতো তারা সবাই হোটেলে চলে যায়। এবার বড় বড় দুটোই রুম বুক করেছিল। আর সেদিন রাত্রিবেলা হঠাৎ করে কারেন্ট অফ হয়ে যায়। গরমের চোটে দিয়ার ঘুম ভেঙে যায়। উফ বাবা, কি গরম লাগছে। আবার কারেন্টও চলে গেছে, পাখাটাও তো চলছে না। মা, ও মা, তুমি শুনছো? তুমি আমাকে একটু হাত পাখা দিয়ে হাওয়া করো না। তুমি তো জানো আমি একদমই গরম সহ্য করতে পারি না। ঘেমে আমার গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে। কিন্তু সরোজিনী দেবী গভীর ঘুমে মত্ত থাকায় সে তার মেয়ের কোনো কথাই সাড়া শব্দ দেয় না। এমন সময় হঠাৎই দিয়া লক্ষ্য করে ইন্দিরা যেদিকে শুয়ে আছে তার পাশে একটা বড় জানালা আছে, আর সেই জানালা দিয়ে সমুদ্রের ভালো ঠান্ডা ভেতরে আসছে। যা দেখে দিয়া তখনই তার বৌদিকে ডাকতে শুরু করে। বৌদি, ও বৌদি, এখান থেকে ওঠো, আমি এই জানালার ধারে শোবো। বৌদি, শুনতে পাচ্ছ না? সবকিছু শুনে তুমি ইচ্ছে করে ঘুমানোর নাটক করছো। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। এই বলে দিয়া ইন্দিরাকে এক ঠেলা মেরে ফেলে দেয় আর নিজে ইন্দিরার জায়গায় শুয়ে পড়ে। খাট থেকে পড়ে গিয়ে হঠাৎই ইন্দিরার যখন ঘুম ভেঙে যায় তখন সে তার ননদের উপর ভীষণই রেগে ওঠে। এই, তুমি আমাকে ঠেলা মেরে ফেলে দিলে কেন? এই জায়গাটাতে তো আমি শুয়েছিলাম। আমি তোমার বৌদি হই, তুমি আমাকে কোনো রকম সম্মান না দিয়ে ঠেলা মেরে ফেলে দিলে? তোমার সাহস তো কম নয়। আমি তোমাকে অনেকবার জায়গা ছাড়ার কথা বলেছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তাই আমি আর কি করব? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। তাই আমি তোমাকে ঠেলা মেরে ফেলে দিয়েছি। যা করেছি বেশ করেছি। এভাবে মাঝরাতে দিয়া এবং ইন্দিরা আবার ঝগড়া ঝামেলা শুরু করে। এমন সময় তাদের চিৎকার চেঁচেমেচিতে বাকি সকলের ঘুম ভেঙে যায়। উফ, তোমরা থামবে? এই রাত্রেবেলা কি শুরু করেছে বলো তো গোয়াতে এসে? কোনো না কোনো একটা কাণ্ড ঘটেই চলেছে। তোমরা কি ছোট বাচ্চা নাকি যে এখন একটা বিছানার সাইডে শোয়ার জন্য ঝগড়া করছো? তোমাদের জন্য এই গরমের মধ্যে আমার ঘুমটাই ভেঙে গেল। এখন আমাদের এই গরমে এবার পৌঁছতে হবে। অনেক হয়েছে খোকা, তুই এবার বাড়ি ফেরার টিকিটটা কেটে ফেল। যত তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়ি চলে যেতে চাই। যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ তোর বউ আর বোনের মধ্যে ঝামেলা চলতেই থাকবে। আমি বাপু আর পারছি না। এমন সময় হঠাৎই কারেন্ট চলে আসে আর দিয়া এবং ইন্দিরা নিজেদের ঝগড়া থামিয়ে যে যার জায়গায় গিয়ে শুয়ে পড়ে। আমি তো একবারও এখান থেকে কিছু শপিং করতে পারলাম না। আমি শুনেছি গোয়াতে অনেক সুন্দর সুন্দর জামা কাপড়, ব্রেসলেট, অনেক কিছু পাওয়া যায়। আমি যদি গোয়া থেকে আমার বয়ফ্রেন্ডের জন্য কিছু না নিয়ে যাই তাহলে ও তো ভীষণ রাগ করতে পারে। এদিকে মা আবার দাদাকে বাড়ি ফেরার টিকিট কাটতে বলেছে। দাদা যদি সত্যি সত্যি টিকিট কেটে ফেলে? দিয়া সারা রাত ধরে মনে মনে এমনই ভাবতে থাকে। পরের দিন সকালে দিয়া ঠিক করে সে আজকে শপিং করতে বেরোবে। কিন্তু দিয়ার যেহেতু তার বৌদির সঙ্গে ঝগড়া হয় তাই সে নিজের বৌদিকে শপিং করতে যাওয়ার কথা জানায় না। দিয়া একাই সেজে গুজে যখন হোটেল থেকে বেরিয়ে যাবে এমন সময়, দিয়া এখন কোথাও যাচ্ছে নাকি? কই, আমাকে তো কিছু বললো না। মা বাবাকেও তো কিছু বলতে শুনলাম না। নিশ্চয়ই দিয়ার কোনো ব্যাপার আছে। দেখি তো দিয়া কোথায় যাচ্ছে। এই মনে করে ইন্দিরাও দিয়ার পিছন নেয়। দিয়া গুগল ম্যাপ দেখে খুঁজে খুঁজে একটা মার্কেটে যায়। দিয়া সেখান থেকে অনেক শপিং করে। ইন্দিরাও দিয়ার পেছনে পেছনে সেই মার্কেটে গিয়ে ভীষণই খুশি হয়। কিন্তু হোটেলে ফেরার সময় হঠাৎ করে দিয়ার ফোনের চার্জ শেষ হয়ে যায়। এই যা, আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় ফোনটা চার্জে দিতেই ভুলে গিয়েছিলাম। এখন তো ফোনটা পুরো ডেড হয়ে গেছে। এদিকে আমি তো হোটেলে পৌঁছাতেই পারলাম না। আমি এবার কি করে গুগল ম্যাপ চালাবো? এমন সময় দিয়া বড্ড বিপদে পড়ে। দিয়া কিছুতেই হোটেলে ফিরতে পারে না। এমন সময় ইন্দিরা ব্যাপারটা বুঝতে পেরে দিয়ার কাছে এসে বলে,
কি হলো দিয়া, তুমি হোটেলে ফিরতে পারছো না কেন? আমরা মার্কেটে বেরিয়েছি অনেকক্ষণ হয়ে গেল। বাবা মা তো নিশ্চয়ই আমাদের খুঁজছে। আমাদের কালকে ভোরবেলা গোয়া থেকে বেরিয়ে যাওয়ার কথা। এখন তো অনেক রাত হয়ে গেল, আমিও তো হোটেলে ফেরার রাস্তা চিনি না। আরে বৌদি, তুমি এখানে কখন আসলে? যাই হোক, ভালোই হয়েছে। তুমি যখন এসেছো তোমার ফোন থেকে দাদাকে ফোন করো। তোমার ফোনটা দাও তো। দিয়া ইন্দিরার কাছ থেকে ফোন নিয়ে পার্থকে ফোন করে ঠিকানাটা জেনে নেয়। কিছুক্ষণের মধ্যেই দিয়া এবং ইন্দিরা হোটেলে গিয়ে পৌঁছায়। সরি বৌদি, আগের দিন আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আমার তোমার সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করা উচিত হয়নি। তবে আজকে যদি তুমি আমার পেছন পেছন মার্কেটে না যেতে, তাহলে আমি হয়তো হোটেলে ফিরতেই পারতাম না। আমি খুব চাপে পড়ে গিয়েছিলাম জানো। না না, কোনো ব্যাপার নয়। আর আমি ইচ্ছা করে তোমাকে সমুদ্রের অনেকটা দূরে যেতে বলিনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর এমনিতেও আমরা তো ফ্যামিলি, আমাদের একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি করা উচিত নয়। এভাবে বাড়ি ফিরে যাওয়ার সময় দিয়া এবং ইন্দিরার আবার মিল হয়ে যায়। যাক, তোদের দুজনের যে আবার আগের মতো মিল হয়েছে দেখে ভালো লাগলো। তোরা এই সামার ভ্যাকেশনে যা কাণ্ড করলি, আমার আর কিছু বলার নেই। বাড়ি ফিরে যাওয়ার পর দিয়া এবং ইন্দিরার জীবন আবার আগের গতিতে ফিরে আসে। তারা ননদ বৌদি আবার একসাথে মিলেমিশে বসবাস করতে থাকে। সুনন্দার পরিবারে খুবই দুঃখের দিন কাটছিল। তার অসুস্থ স্বামী রাকুল এবং বৃদ্ধ শাশুড়ি মা মন্দাকিনী দেবীর পেট কিভাবে চালাবে এই চিন্তাতেই সে বিভোর হয়ে উঠেছিল। তাদের বাড়িতে সুনন্দাকে ছাড়া রোজগার করার মতো লোক বলতে কেউই ছিল না। সুনন্দা প্রতিদিন কাজে তো বের হতো, কিন্তু সে একটি মহিলা হওয়ায় কেউই তাকে কাজ দিত না, আর তাকে খালি হাতেই বাড়ি ফিরে আসতে হতো। এমনই সেদিন সুনন্দা কাজের খোঁজে একটি ফ্যাক্টরিতে গিয়েছিল। ম্যাডাম, দয়া করে না বলবেন না, আমার কাজের খুব দরকার। বাড়িতে অসুস্থ স্বামী আর বৃদ্ধ শাশুড়ি মায়ের পেট চালাতে হয়। 2 দিন হয়ে গেল, ওরা কিছুই খায়নি। আজকেও যদি কাজ না পাই, তাহলে আজকেও আমাদের শুকিয়েই থাকতে হবে। ওফ, কি মুশকিল বলো তো। আমি এটা ফ্যাক্টরি খুলেছি, কোনো লঙ্গরখানা নয় যে কেউ এখানে এসে তাদের দুঃখের কথা শোনাবে আর আমি তাদেরকে খাবার খেতে দেব। আমি খাবার চাইনি তো ম্যাডাম, আমি কাজ করলে তবেই আপনি আমাকে টাকা দেবেন। আপনি দয়া করে আমাকে কোনো কাজ করতে দিন। আপনিও তো একটা মেয়ে, অন্য একটা মেয়ের কষ্ট আপনি যদি না বোঝেন, তাহলে কে বুঝবে বলুন? দেখো, আমি তোমাকে একটু আগেই বলেছি আর আবারও বলছি, এটা একটা ফ্যাক্টরি, আর এখানে যোগ্যতা সম্পন্ন এমপ্লয়িদেরই নেওয়া হয়। আর কি বলছিলে যেন তুমি? একটা মেয়ে, তাই তো? তাহলে তুমি মেয়েদের মতো কোনো হোটেলে রান্না বান্নার কাজ খোঁজো না। হোটেলে না পেলে কোনো অনুষ্ঠান বাড়িতে যাও, সেখানে গিয়ে থালা বাসন মাজো, ঝাড়ু দাও, যা কাজ আছে করো। প্লিজ আমার মাথাটা আর নষ্ট করো না। এই বলে ম্যাডামটি সুনন্দাকে তার অফিস থেকে বের করে দেয়। আসলে সুনন্দা খবরের কাগজে কাজের লোক চাই বিজ্ঞাপন দেখেই ওই ফ্যাক্টরিতে গিয়েছিল, কিন্তু ওখানে মেয়ের নয়, ছেলের দরকার ছিল। সুনন্দা মন মরা করে সেখান থেকে চলে আসে। সে বাড়িতে আসলে তার মন খারাপ দেখে মন্দাকিনী দেবী তাকে বলে, কি হলো বৌমা, খাবার কোথায়? আমাদের জন্য খাবার নিয়ে আসোনি নাকি রাস্তায় আস্তে আস্তে একাই খেয়ে ফেলেছো? তোমার মুখ দেখে তো মনে হচ্ছে তোমার পেট ভরাই আছে। না মা, আমিও সকাল থেকে কিচ্ছু খাইনি। আসলে আমি যেখানে কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু ওখানে আমাকে কাজটি দেওয়া হয়নি। হ্যাঁ, তা দেবে কিভাবে? এরকম বাবুয়ানা দেখিয়ে গেলে কেউ কি আর তোমাকে কাজ দেবে? যারা কাজের খোঁজে যায় তাদের পোশাক আশাক আলাদা থাকে। আমার ছেলেটা 2 দিন হতে চললো, শুকিয়ে আছে। এটা যদি তোর ছেলে হতো, তাহলে তুই এরকম করতে পারতিস বলতো? মা, আপনি কি ভাবছেন? আমি ইচ্ছা করে কাজ করছি না, তাই তো? আর আপনাদের প্রতি আমার কোনো মায়া নেই। মায়া যদি থাকতো, তাহলে তুই খালি হাতে ফিরে আসতিস না। ভিক্ষা করে হলেও কিছু খাবার নিয়ে বাড়ি ঢুকতিস। এখন আমার বয়স হয়েছে, হাঁটাচলা করতে পারি না, তাই বসে আছি। না হলে খাবার কিভাবে নিয়ে আসতে হয় আমি তোকে দেখিয়ে দিতাম। মন্দাকিনী দেবীর কথা শুনে সুনন্দার আরো মন ভেঙে যায়, কারণ তার আত্মসম্মান বোধ অনেকটাই ছিল। সে কাজের বিনিময়ে লোকের কাছ থেকে টাকা নিতে পছন্দ করত। তার শাশুড়ি মা তাকে ভিক্ষা করার কথা বললে সে আরো বেশি ভেঙে পড়ে। এভাবেই সেদিনটা তারা আবারও জল খেয়ে খালি পেটেই কাটিয়ে দেয়। পরের দিন, না, আজকে আমাকে আর বসে থাকলে চলবে না।
আজ আমাকে কিছু না কিছু খাবার জোগাড় করে নিয়ে আসতেই হবে, না হলে প্রতিদিন জল খেয়ে থাকলে হয়তো একদিন আমরা মারাই যাব। প্রয়োজন হলে আজকে লোকের কাছ থেকে ভিক্ষাও করব, কিন্তু কিছু না কিছু খাবার আমি নিয়েই আসব। বাড়ির সবার কষ্ট আর সহ্য হচ্ছে না। এভাবেই মনে করতে করতে সুনন্দা প্রতিদিনের মতো সেদিনও বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে সে কাজের সন্ধান না পেলেও একটি বিয়ে বাড়ির সন্ধান পায়। সে মনে মনে ভাবে, এই তো এটা একটা বিয়ে বাড়ি, খাবারের কি সুন্দর গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে ওখানে আজকে বিরিয়ানি রান্না হয়েছে। আমি বরং ওখানেই যাই আর গিয়ে কিছু খাবারের কথা বলি। ওখানে আজকে সবাই পেট ভরে খাবে, নিশ্চয়ই আমার উপর মায়া করে কিছু না কিছু খেতে দেবে। এসবই ভাবতে ভাবতে সে বিয়ে বাড়ির গেট থেকে প্যান্ডেলের ভিতরের দিকেই যাচ্ছিল। তখন এই তুমি ভিতরের দিকে কোথায় ঢুকে পড়ছো? বিরিয়ানির গন্ধ নাকে ঢুকতেই মাথা ঠিক রাখতে পারছো না নাকি? ইস ছি, কি নোংরা ময়লা জামা কাপড় পরে আছে। সরে যাও, এখান থেকে সরে যাও বলছি। না সাহেব, আমি এখানে বিরিয়ানির জন্য আসিনি, আসলে আমি খুবই গরিব, কিছু খাবার খাওয়ার জন্য এসেছি। খাবার? আর এখানে খাবার খাবে? হোটেলে যাও, এখানে আমরা তোমাকে খাবার কিভাবে দেব? এখানে তো বিয়ে বাড়ি চলছে আর সকলে ইনভিটেশন পেয়েই এসেছে, তোমার তো নেমন্তন্ন নেই, তাই এখানে তোমার খাবারও হবে না। যাও ভাগো। এরকম বলবেন না সাহেব, আমরা অনেক কষ্টে আছি, আমাদের উপরে দয়া করুন। খাবার এমনি এমনি না দিতে চান তাহলে আমাকে একটা কাজ দিন দয়া করে, আমি কাজ করার বিনিময়ে খাবার নেব। হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এখন এখান থেকে যাও আর কয়েক ঘন্টা পর এসো। সকলের খাওয়া হয়ে গেলে বিরিয়ানির হাঁড়ি, বালতি, বোলগুলো ধুয়ে দেবে আর ওতে লেগে থাকা বিরিয়ানি নিয়ে যাবে। দেখো, এর থেকে বেশি কিছু করতে পারবো না, কারণ বিরিয়ানির দাম অনেক, বুঝেছো তো? ভদ্রলোকটির কথা শুনে এবং বিরিয়ানি পাওয়ার আশায় সুনন্দা রাজি হয়ে যায়। সে খালি পেট নিয়ে সকলের খাওয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ কেটে যায়। সকলের খাওয়া শেষ হয়ে গেলে সুনন্দা লোকটির কথা অনুযায়ী বিয়েবাড়ির সমস্ত বড় বড় হাঁড়ি কড়াই ধুয়ে ফেলে এবং তাতে লেগে থাকা বিরিয়ানি প্যাকিং করে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আহ, কি দারুণ গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে আজকে বাড়িতে বিরিয়ানি হয়েছে। হ্যাঁ গো বৌমা, তুমি বিরিয়ানি নিয়ে এসেছো নাকি? হ্যাঁ মা, বিরিয়ানি নিয়ে এসেছি। দেখুন না মা, ঈশ্বর এতদিন আমাদেরকে শুকিয়ে রেখেছিল আর আজকে খাবার জোটালো, তাও আবার বিরিয়ানি। বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি ভিক্ষা করো, তাহলে এতদিন আমাদের এত কষ্ট হতো না। দেখলে তো, আজকে তুমি ভিক্ষা করতে বেরোতেই বিরিয়ানি পেয়ে গেলে। কই দাও, আমাকে আরেকটু দাও দেখি। অনেকদিন হয়ে গেল আমি বিরিয়ানি খাইনি। তুমি তো মনে হয় ওখান থেকে খেয়ে এসেছো। না, আমি যদি বলি আমি খাইনি তাহলে মা পেট ভরে না খেয়ে আমার জন্য বিরিয়ানি বাঁচিয়ে রাখবে। তার থেকে ভালো এরা দুজনেই পেট ভরে খাক। হ্যাঁ মা, আমি ওখান থেকে খেয়ে এসেছি, আপনারা পেট ভরে খান, আমি এগুলো আপনাদের জন্যই নিয়ে এসেছি। সুনন্দার কথা শুনে মন্দাকিনী দেবী পেট ভরে বিরিয়ানি খায়। সুনন্দা বিছানায় শুয়ে থাকা তার অসুস্থ স্বামীকেও পেট ভরে খাইয়ে দেয়, কিন্তু তাদের সমস্যার সেদিনই সমাপ্তি ঘটেনি। বাড়িতে বিরিয়ানি নিয়ে আসার পর থেকে মন্দাকিনী দেবী প্রায় প্রতিদিনই সুনন্দাকে ভিক্ষা করে বাড়িতে বিরিয়ানি নিয়ে আসার কথা বলতো। তার ফলে সুনন্দা বেশ চিন্তায় পড়েছিল। সে কোনো দিন তো বিয়ে বাড়ির কাজ করে বিরিয়ানি চেয়ে নিয়ে আসতো, কিন্তু প্রতিদিন নিয়ে আসতে পারতো না। একদিন সুনন্দা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন রাস্তার পাশেই সে একটি বিরিয়ানির হোটেল দেখতে পায়। এই তো এখানে একটা বিরিয়ানির হোটেল আছে, আমি বরং এই হোটেলেই যাই আর গিয়ে কোনো কাজের কথা বলি। কোনো কাজ দিলে আমার চিন্তা অনেকটাই কমে যাবে আর হোটেলে বেঁচে থাকা বিরিয়ানিও বাড়িতে নিয়ে যেতে পারবো। এই ভেবে সুনন্দা হোটেল মালিক লাবণী দেবীর কাছে যায়। ম্যাডাম, আমাকে একটা কাজ দেওয়া যাবে? মানে আমি ধোয়া মোছা সমস্ত কিছুই পারি, তার বিনিময়ে আমাকে অল্প কিছু টাকা দিলেও হবে। বাহ, একটা মুরগি পেয়েছি। এতদিন তো আমি এরকমই কাউকে খুঁজছিলাম যাকে কম টাকা দিয়ে কিংবা ফ্রিতে কাজ করানো যাবে। না, আমাদের হোটেলে তেমন কোনো লোক লাগবে না, তবে তুমি যদি ভালো বিরিয়ানি তৈরি করতে পারতে তাহলে হয়তো তোমাকে কোনো কাজ দিতে পারতাম। আমরা গরিব ম্যাডাম, বছরে এক আধবার বাড়িতে বিরিয়ানি খেতে পাই, এখন আমরা বিরিয়ানি বানাতে কিভাবে শিখবো? তবে চেষ্টা করলে হয়তো। না, আমি 100 টাকা কেজি চাল আর 300 টাকা কেজি মাংস কিনে লস করে তোমাকে বিরিয়ানি শেখাতে পারবো না, তবে একটা কাজ করলেও তুমি করতে পারো।
তুমি এখানে থেকে হোটেলের কাজ শিখতে পারো, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দেব না, তবে বেঁচে থাকা 1-8 প্লেট বিরিয়ানি দিতে পারবো। লাবণীর কথা শুনে সুনন্দা একটু হলেও খুশি হয়, কারণ তার কাছে এটা ছাড়া আর অন্য কোনো উপায়ও ছিল না। কিছু না খাওয়ার থেকে একটু কিছু খাওয়াকেই সে তখন প্রয়োজনীয় বলে মনে করেছিল। তারপর থেকে সুনন্দা প্রতিদিন হোটেলে এসে হোটেলের সমস্ত কাজ করত এবং কাজ শেষ করার পর বেঁচে থাকা বিরিয়ানি লাবণী দেবী তাকে দিয়ে দিত। এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। কাজের ফাঁকে ফাঁকে সুনন্দা বিরিয়ানি তৈরি করা শিখে নিয়েছিল। তাই একদিন সে ম্যাডামকে বলে, ম্যাডাম, আমি বিরিয়ানি তৈরি করে শিখে নিয়েছি, আর আজকে হোটেলের বিরিয়ানি আমিই বানিয়েছিলাম। এবার থেকে আমার বেতনটা শুরু করে দিন না ম্যাডাম। তুমি বানিয়েছো তাতে কি হয়েছে? তুমি তো এখান থেকেই শিখেছো। এই জন্যই বলে গরিবদের খেতে দিলে শুতে চায়। একদিন বিরিয়ানি তৈরি করতে না করতেই বেতন চাইতে শুরু করে দিয়েছে। ম্যাডাম, আপনি তো বলেছিলেন যেদিন আমি নিজে ভালো বিরিয়ানি করতে পারবো আপনি আমাকে সেদিন থেকে বেতন দেওয়া শুরু করবেন। না, আমি কোনো টাকা দিতে পারবো না। ভিখারি হয়েও প্রতিদিন বিরিয়ানি খেতে পাও, এটা কি কম নাকি? আবার টাকার দরকার? এই, তোমাকে কাল থেকে এখানে আর কাজে আসতে হবে না। এবারে দেখি তোমার কত তেল হয়েছে। আমার খাবে আর আমাকেই চোখ রাঙাবে? এই বলে অপমান করে সেদিন লাবণী দেবী তাকে হোটেল থেকে তাড়িয়ে দেয়। সুনন্দা আবারও তার আগের অবস্থায় ফিরে আসে। এদিকে বাড়িতে বিরিয়ানি না নিয়ে আসায় তার শাশুড়ি মা অর্থাৎ মন্দাকিনী দেবী প্রতিদিনই তাকে ছোট বড় কথা বলতো। এমনই একদিন সুনন্দা আর সহ্য করতে পারে না এবং সে আত্মহত্যার পথকে বেছে নেয়। বেশ কিছুটা পথ যাওয়ার পর সে একটি গাড়ির সামনে ঝাঁপ দেয়। তখন গাড়ি চালকটি অনেক জোরে ব্রেক কষে এবং তাকে অ্যাক্সিডেন্ট হওয়ার পথ থেকে বাঁচিয়ে নেয়। আরে তুমি পাগল নাকি? তোমার কি নিজের প্রতি একটুও ভালোবাসা নেই? ঠিক সময়ে আমি ব্রেক না করলে তুমি হয়তো এতক্ষণে বেঁচেই থাকতে না। কি হবে এই পৃথিবীতে বেঁচে, যেখানে গরিব বলে নিজের অধিকারও চাওয়া যাবে না? আমি বাঁচতে চাই না, আমাকে যেতে দাও, আমি মরতে চাই। উল্টো পাল্টা কথা বলো না। অধিকার কেউ কাউকে দেয় না, সেটাকে কেড়ে নিতে হয়। তুমি কেঁদো না প্লিজ। আর কি হয়েছে আমায় খুলে বলো। সুনন্দা তাকে তার জীবনের সমস্ত ঘটনা বলে। ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে তুমি আজ আমার গাড়ির সামনে পড়লে আর তাই তোমার ভাগ্য খুলে গেল, বুঝেছো? মানে, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ, আমি বলতে চাইছি যে তোমার যেমন কাজের দরকার আমার তেমন কাজের লোকেরও দরকার। আসলে আমিও একটা হোটেলের মালিক আর আমি বিরিয়ানি বানানোর একটা লোক খুঁজছিলামও। এখন তুমি যদি ভালো বিরিয়ানি তৈরি করতে পারো তাহলে ভেবে নাও তোমার কাজ পাকা। আর হ্যাঁ, আমি ফ্রিতে কোনো কাজ করাবো না, তার বিনিময়ে আমি তোমাকে ভালো স্যালারিও দেব। এটা শোনার পর সুনন্দার খুশির কোনো ঠিকানা ছিল না। পরের দিন থেকে সে দীপঙ্করের হোটেলে বিরিয়ানি বানাতে চায় এবং সে খুব ভালো সুস্বাদু বিরিয়ানি রান্না করে। দীপঙ্কর এটি দেখে তাকে ভালো টাকা মাইনে দেয়। এর ফলে সুনন্দার পরিবার সচ্ছলভাবে চলতে থাকে। এভাবেই সুনন্দা তার নতুন জীবনের সূচনা করে।